গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং অন সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদেরকে নতুন একটি মক টেস্ট করানো হবে যেখানে 25টা কোয়েশ্চেন আছে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, আর প্রায় এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে বা আসার চান্স আছে। তো এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো। আর আজকে কিন্তু 25টা কোয়েশ্চেন থাকবে, একটা পুরো সেট থাকবে, আর এটা হচ্ছে সেট 5। ঠিক আছে, তো অলরেডি কিন্তু আগে অনেকগুলো সেট করানো হয়েছে। যারা এখনও সেই ভিডিওগুলো দেখোনি অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখো। খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, ভালো করে কোয়েশ্চেনগুলো বোঝার চেষ্টা করবে, ভালো করে কোয়েশ্চেনগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, এবং যদি পারো প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো তোমার সাথে আলোচনা করছি সেগুলো পারলে একটু খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, যত লিখবে তোমাদের রাইটিং হ্যাবিটটাও হবে, জিনিসটা তোমরা ভালো করে মনে রাখতে পারবে। পিডিএফ দিয়ে দিলে কী হচ্ছে, তোমরা সেটা ফোনেই থেকে আছে, তোমরা সেটা কিন্তু ভবিষ্যতে আর পড়ছো না। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যখনই ভিডিওটা দেখছো তার সাথে সাথে কিন্তু প্রশ্নগুলোকে একটু কপি করে জাস্ট পাশে একটা অ্যান্সারটা লিখে নাও, তাহলে তোমাদের লেখার হ্যাবিটটাও হয়ে যাবে, জিনিসটা একবার বুঝতেও পারবে ভালো করে, এবং জিনিসটা অনেকদিন তোমরা মনে রাখতেও পারবে। তো সে কারণে তোমাদেরকে রোজ রিকোয়েস্ট করে জিনিসগুলো একবার লিখে নেবার। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডব্লিউবিসিএস প্রিলিমস 2021কে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মক টেস্ট সিরিজ লঞ্চ করেছে। তো সেখানে অলরেডি ব্যাচ 1 ব্যাচ 2 শেষ হয়ে গেছে, ব্যাচ 3 শুরু হয়েছে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ। তোমাদেরকে বলে দিচ্ছি ব্যাচ 3 হচ্ছে লাস্ট ব্যাচ, এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না। তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে। আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগা মক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে 818টা টেস্ট দিতে পারবে, যেখানে তোমরা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। সেখানে হচ্ছে 23,232টা কিন্তু টোটাল কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে এই 818টা টেস্টের মধ্যে। আর এই মেগা মক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে, তোমরা লিঙ্কে ক্লিক করবে, তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগা মক টেস্ট সিরিজের ব্যাপারে। ক্লিয়ার? চলো, তো আজকে প্রথম প্রশ্ন দাও কি আছে, উইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস পোস্টাল স্ট্যাম্প ইন ইন্ডিয়া? তো ভারতের প্রথমবার কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পোস্টাল স্ট্যাম্প ইন্ট্রোডিউস করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, লর্ড ডালহাউসি। তো লর্ড ডালহাউসি যখন গভর্নর জেনারেল ছিলেন, ঠিক আছে, ভারতে যখন ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন, তখন সে তার আমলে ভারতে প্রথমবার পোস্টাল স্ট্যাম্পটি ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেনটা কি হয়ে দেখে নাও। দ্য ফার্স্ট টেলিগ্রাফ লাইন বিটুইন ক্যালকাটা অ্যান্ড আগ্রা ওয়াজ ওপেন্ড ইন? তো ভারতে প্রথমবার ক্যালকাটা থেকে আগ্রা টেলিগ্রাফ যে লাইনটি আছে সেটি ওপেন করা হয়েছিল কোন সালে? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1853। তো 1853 সালে ভারতে প্রথমবার টেলিগ্রাফ লাইনটি ওপেন করা হয়েছিল ক্যালকাটা থেকে আগ্রা অবধি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ফর্মার প্রিন্সলি স্টেট নাহান ইজ এ পার্ট অফ উইচ স্টেট নাও? প্রাক্তন যে একটা প্রিন্সলি স্টেট ছিল সেটির নাম ছিল কি? নাহান। তো বর্তমানে সে নাহান কোন জায়গায় আছে, বা কোন রাজ্যতে সে নাহান জায়গাটি আছে, বা সে নাহান যে জায়গাটি আছে সেটি কি হিসাবে আমরা এখন বর্তমানে জানি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, হিমাচল প্রদেশ। তো প্রাক্তন যে একটা প্রিন্সলি স্টেট ছিল নাহান বলে, তো বর্তমানে সেই জায়গাটি হচ্ছে কি? হিমাচল প্রদেশ। ঠিক আছে, হিমাচল প্রদেশে আমরা এখন সেই জায়গাটার নামটা জানি, বা সেই রাজ্যটার নাম হচ্ছে হিমাচল প্রদেশ। আর প্রাক্তন সেই জায়গাটা ছিল কি? ফর্মালি একটা প্রিন্সলি স্টেট ছিল, সে তার নাম ছিল নাহান। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হুইচ টাউন অর সিটি ইন ইন্ডিয়া হ্যাজ গট আ টাওয়ার নেমড আফটার মোহাম্মদ আলী জিন্নাহ? তো কোন ভারতের টাউন অথবা শহরে মোহাম্মদ আলী জিন্নার নামে একটা টাওয়ার আছে? ঠিক আছে, তো মোহাম্মদ আলী জিন্নার নামে কোন শহরে বা কোন টাউনে ভারতে একটা টাওয়ার আছে, মানে মিনার। ঠিক আছে, তার নামে একটা মিনার করা আছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, গুন্টুর। তো গুন্টুরে মোহাম্মদ আলী জিন্নার নামে কিন্তু একটা মিনার বা একটা টাওয়ার আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, which of the following acts give representation to the Indians for the first time in legislation? তো কোন অ্যাক্টের মাধ্যমে ভারতে যে সমস্ত নাগরিকরা আছে তাদেরকে প্রথমবার রিপ্রেজেন্ট করতে দেওয়া হয়েছিল লেজিসলেশনে? ঠিক আছে, তো কোন অ্যাক্টের থ্রুতে সেটি করা হয়েছিল? তো সেটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 সালে যে অ্যাক্টটা ছিল সেখানে ভারতে যে সমস্ত নাগরিকরা ছিল তাদেরকে প্রথমবার কিন্তু রিপ্রেজেন্টেশন করা হয়েছিল, করতে দেওয়া হয়েছিল লেজিসলেশনে। ঠিক আছে, প্রথমবার কিন্তু লেজিসলেশনে রিপ্রেজেন্টেশন করতে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 দিয়ে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, পাঞ্জাব ওয়াজ অ্যানেক্স টু ব্রিটিশ এম্পায়ার
ডিউরিং দ্য রিজন অফ গভর্নর জেনারেল। তো ব্রিটিশরা পাঞ্জাবকে দখল করে নিয়েছিল কোন গভর্নর জেনারেলের আন্ডারে, মানে সেই সময় কোন গভর্নর জেনারেল ছিল যে সময় ব্রিটিশরা পাঞ্জাবকে দখল করেছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ডালহাউসি। তো লর্ড ডালহাউসির আমলে ব্রিটিশরা পাঞ্জাবকে তাদের নিজের দখলে করে নিয়েছিল, ঠিক আছে। আর সেই সময় যে গভর্নর জেনারেল ছিল উনি হচ্ছেন লর্ড ডালহাউসি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অ্যাট আলিগড় ওয়াজ ফাউন্ডেড বাই। তো মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল যে কলেজটি আছে আলিগড়ে, সেই কলেজটি কে গঠন করেছিল বা কে নির্মাণ করেছিল সেই কলেজটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্যার সৈয়দ আহমদ খান। তো স্যার সৈয়দ আহমদ খান মোহাম্মদান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটি নির্মাণ করেছিলেন বা উনি গঠন করেছিলেন। আর এটি কোথায় আছে? বর্তমান আলিগড়ে আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু অ্যামং দ্য ফলোইং ইজ জেনারেলি রিগার্ডেড অ্যাজ পাইনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া। তো ইনাদের মধ্যে কাকে জানা হয় মডার্ন ইন্ডিয়ার পাইনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসেবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রিপন, ঠিক আছে। তো রিপনকে জানা হয় মডার্ন যে ইন্ডিয়া আছে সেই মডার্ন ইন্ডিয়ার পাইনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট হিসেবে, ঠিক আছে। লর্ড রিপন যিনি ছিলেন ওনাকে জানা হয় লোকাল সেলফ গভর্নমেন্ট মানে পাইনিয়ার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, হু ইজ নোন অ্যাজ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দাদাভাই নারোজি। দাদাভাই নারোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান হিসাবে উনি পরিচিত। নেক্সট কোশ্চেন দেখেন কি আছে, ভুলাভাই দেসাই মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ওয়াজ হিজ ডিফেন্স ইন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পার্সোনাল অ্যাট দ্য রেড ফোর্ট ট্রায়াল টুয়ার্ডস দ্য এন্ড অফ। তো ভুলাভাই দেসাই তার সবথেকে জীবনের সবথেকে মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট ছিল যখন সে সিলেক্ট হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পার্সোনাল হিসাবে। আর কোথায় তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল? সেটি হচ্ছে রেড ফোর্ট ট্রায়ালের সময় অ্যাপয়েন্ট করা হয়েছিল। তো কোন সালে তার সবথেকে মোস্ট অ্যাচিভমেন্ট যে মেমোরেবল অ্যাচিভমেন্টটি আছে হয়েছিল? তো ভুলাভাই দেসাইয়ের সবথেকে মেমোরেবল যে অ্যাচিভমেন্টটি ছিল সেটি কোন সালে এটি হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1945 সালে। তো 1945 সালে রেড ফোর্টে যখন ট্রায়াল হয়েছিল তার শেষ দিকে ভুলাভাই দেসাইকে ডিফেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি পার্সোনাল হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল। আর তার সেটা কিন্তু সারা জীবনের সবথেকে মোস্ট মেমোরেবল অ্যাচিভমেন্ট, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য ফার্স্ট ভাইসরয় অফ পর্তুগিজ ইন ইস্ট ওয়াজ। তো পর্তুগিজের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্রান্সিসকো ডি আলমেইডা। তো ফ্রান্সিসকো ডি আলমেইডা হচ্ছেন পর্তুগিজের প্রথম ভাইসরয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, দ্য সিস্টেম অফ কমিউনাল ইলেকট্রোলেট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। তো ভারতে প্রথমবার কে ইন্ট্রোডিউস করেছে কমিউনাল ইলেকট্রোলেট সিস্টেমটি? তো কমিউনাল ইলেকট্রোলেট সিস্টেমটি ভারতে প্রথমবার কে ইন্ট্রোডিউস করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিন্টো মডেলের রিফর্মস 1909 সালে। তো 1909 সালে যে মিন্টো মডেলের রিফর্মস হয়েছিল তো সেখানে প্রথমবার ভারতে কমিউনাল ইলেকট্রোলেট সিস্টেমটি ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য সিস্টেম অফ ডায়ারচি ওয়াজ ইন্ট্রোডিউস ইন ইন্ডিয়া ইন। তো সিস্টেম অফ ডায়ারচি ভারতের কোন সালে এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 1919, অপশন সি 1919। তো 1919 সালে ভারতে প্রথমবার সিস্টেম অফ ডায়ারচিটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য এডিটর অফ ইয়াং ইন্ডিয়া অ্যান্ড হরিজন ওয়াজ। তো ইয়াং ইন্ডিয়া এবং হরিজনের এডিটর কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহাত্মা গান্ধী। তো ইয়াং ইন্ডিয়া এবং হরিজনের এডিটর হচ্ছেন মহাত্মা গান্ধী। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নীল দর্পণ আ প্লে ডিপিক্টিং দ্য রিভল্ট अगेंस्ट দ্য ইন্ডিগো প্ল্যান্টার্স ওয়াজ রিটেন বাই। তো নীল দর্পণ কে লিখেছিলেন? এটা হচ্ছে একটা বই, আর এই বইটি কে লিখেছিলেন? আর এই বইটির মধ্যে নীল বিদ্রোহ ব্যাপারে অনেক কিছু এখানে মধ্যে ডিসক্রাইব করা আছে। তো নীল দর্পণ যে বইটি আছে সেই বইটি কে লিখেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দীনবন্ধু মিত্র। তো দীনবন্ধু মিত্র একটি বই লিখেছিলেন, সেই বইটির নাম হচ্ছে নীল দর্পণ। আর এই বইটির মধ্যে নীল বিদ্রোহ ব্যাপারে অনেক কিছু এখানে দেওয়া আছে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, দেশবন্ধু ইজ দ্য টাইটেল অফ। দেশবন্ধু কার নামের টাইটেল? ঠিক আছে, দেশবন্ধু কাকে বলা হতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিআর দাস। তো সিআর দাসকে একটি টাইটেল দেওয়া হয়েছিল, আর সেই টাইটেলটি হচ্ছে দেশবন্ধু নামে, ঠিক আছে। তো দেশবন্ধু নামে কিন্তু সিআর দাসকে চেনা হতো।
ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, দ্য বোধন মুভমেন্ট ওয়াজ লঞ্চড বাই, বোধন যে মুভমেন্টটি আছে সেই মুভমেন্টটি কে লঞ্চ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিনোবা ভাবে। তো বিনোবা ভাবে একটি মুভমেন্ট লঞ্চ করেছিল, সেই মুভমেন্টের নাম হচ্ছে বোধন মুভমেন্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ফার্স্ট ভাইসরয় আন্ডার দ্য ক্রাউন ওয়াজ, তো শেষ গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শেষ গভর্নর জেনারেল কে এবং ফার্স্ট ভাইসরয় কে? ঠিক আছে, ভারতের ফার্স্ট ভাইসরয় কে এবং লাস্ট গভর্নর জেনারেল ইস্ট ইন্ডিয়ার কে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। তো লর্ড ক্যানিং হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ, প্রথম বেঙ্গলের গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ওয়ারিং হেস্টিং। তো লর্ড ওয়ারেন হেস্টিং হচ্ছে বেঙ্গলের প্রথম গভর্নর জেনারেল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, গান্ধীজ ডান্ডি মার্চ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, গান্ধী যে একটা ফেমাস মার্চ করেছিলেন ডান্ডি মার্চ, সেটি কিসে নিয়ে এটি অ্যাসোসিয়েটেড? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। তো সিভিল ডিসোবিডিয়েন্টের মুভমেন্টের উপর অ্যাসোসিয়েট করে গান্ধীজি ডান্ডি মার্চ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নট আ মডারেট, দু রকমের লোক ছিল, একটা মডারেট একজন এক্সট্রিমিস্ট। তো এখানের মধ্যে কাকে মডারেট হিসেবে চেনা যেত না? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। তো বাল গঙ্গাধর তিলক কে হতো একজন এক্সট্রিমিস্ট ছিলেন, উনি কিন্তু মডারেট ছিলেন না। ঠিক আছে, আর বাকি যারা আছে সবাই কিন্তু মডারেট ছিলেন এক্সেপ্ট বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো বাল গঙ্গাধর তিলক কিন্তু একজন এক্সট্রিমিস্ট ছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ডিউরিং ব্রিটিশ রুল হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ফর দ্য ইন্ট্রোডাকশন অফ রোথওয়ারি সিস্টেম ইন মাদ্রাস প্রেসিডেন্সি? তো ভারতে যখন ব্রিটিশ রুল চলছিল তো সে সময় মাদ্রাস প্রেসিডেন্সিতে রোথওয়ারি সিস্টেমটি ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো মাদ্রাস প্রেসিডেন্সিতে কে রোথওয়ারি সিস্টেমটি ইন্ট্রোডিউস করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থমাস মুনরো। তো থমাস মুনরো মাদ্রাস প্রেসিডেন্সিতে রোথওয়ারি সিস্টেমটি ইন্ট্রোডিউস করেছিলেন ব্রিটিশ আমলে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, which one of the following novels was a source of inspiration for the freedom fighter in India? তো ভারতে যে সমস্ত ফ্রিডম ফাইটাররা ছিল ব্রিটিশ আমলে, ঠিক আছে, যখন আমাদের দেশ আজাদ হয়নি, তো সেই সময় কোন বইটি পড়ে তারা খুব ইন্সপায়ার্ড হয়েছিল? কোন বইটা পড়ে ম্যাক্সিমাম যে ফ্রিডম ফাইটার ছিল ভারতে তারা ইন্সপায়ার্ড পেয়েছিল? সেই বইটির নাম কি? তো সে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আনন্দমঠ। তো আনন্দমঠ যে বইটি ছিল সেই বইটি পড়ে প্রচুর কিন্তু ভারতের ফ্রিডম ফাইটার্সরা ইন্সপায়ার্ড হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হু ইনিশিয়েটেড দ্য মুভমেন্ট টু ফর্ম ইন্ডিয়ান নেশনস কংগ্রেস? তো কে বলেছিল ভারতে ইন্ডিয়ান নেশন কংগ্রেসটি তৈরি করার জন্যে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ.ও. হিউম। তো ভারতে যে ইন্ডিয়া নেশন কংগ্রেসটি তৈরি করার ইনিশিয়েটিভটি এ.ও. হিউম দিয়েছিলেন। ঠিক আছে, চলো আজকে শেষ প্রশ্ন দেখো কি আছে, গান্ধীজি's ফেমাস কুইট ইন্ডিয়া মুভমেন্ট কল টু ব্রিটিশ ওয়াজ গিভেন ইন? তো গান্ধীজি কোন সালে ব্রিটিশকে তাড়ানোর জন্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1941 সালে। তো 1941 সালে গান্ধীজি কিন্তু ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য একটা খুব ইম্পর্টেন্ট মুভমেন্ট শুরু করেছিলেন, সেটির নাম হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু 25টা কোয়েশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এই সমস্ত কোয়েশ্চেনগুলো অলরেডি কিছু কোয়েশ্চেন আগে এসছে বা আসার চান্সেস আছে। তো সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে কিন্তু এই পুরো সিরিজটা করা। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। একদম শর্ট ভিডিও এগুলো, কোনো কিছু ডেসক্রিপটিভ এখানে বলছি না, জাস্ট কোয়েশ্চেন বলছি, অ্যান্সার বলছি, যাতে তোমাদের একটা ফট করে একটা রিভিশন হয়ে যায়, ভালো করে একটা রিভিশন করে নিতে পারো এবং কোয়েশ্চেনগুলোর সাথে একবার ফ্যামিলিয়ার হয়ে যেতে পারো। তো সে কারণে কিন্তু এই মক টেস্ট কোর্সটা লঞ্চ করা হয়েছে, যাতে তোমাদেরকে আরও বেটার থেকে বেস্ট করা যায়। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করার জন্য, ভিডিওটাকে শেয়ার করো নিজের বন্ধুবান্ধব গ্রুপসের মধ্যে, এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।